এই বাবু কচি এঁচড় এনেছি। আমিও চিংড়ি এনেছি, কচি এঁচড়, বড় বড় চিংড়ি। এঁচড় চিংড়ি বানাই। এঁচড়টাকেও কাটতে হবে, চিংড়ি মাছটাকেও বাছতে হবে। আজকে আমার প্রিয় রেসিপি হবে, জমিয়ে খাবো। চল চল, আমার হাতে একদম সময় নাই, তাড়াতাড়ি চলো নিয়ে আয়। চলো। এঁচড় কাটার জন্য আমি একটা মাটির জায়গায় জলও নিয়ে চলে এসেছি। আর এদিকে চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছও কাটতে হবে, এঁচড়টাও কাটতে হবে। আর আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে এঁচড় কাটলে হাতে তেল লাগাতে হবে। জলে একটু হলুদ দিয়ে দেবো, কারণ এঁচড়টা কেটে রাখবো তো। আর এঁচড়ে কষ আছে যেহেতু, সেই জন্য জলে একটু আমি হলুদটা গুলিয়ে দিলাম। এবারে হাতে তেলটা বুলিয়ে নিব। হাতে নেব, বঁঠিতে নেব, তো এরকম আগে বুলিয়ে নিই। সেই হাতটাকে বঁঠির দুধার একবারে ভালো করে লেপিয়ে দেবো তেলে। এইরকম দু সাইডে ভালো করে সসর করে বঁঠির দুধার মাখিয়ে নিলাম। এইবারে এঁচড়টাকে নিয়ে দু ফাঁক করে কাটবো। এই দেখছেন, সদ্য গাছের একবারে কাটা এঁচড়। এই যে তার আঠাটা ঝরঝর করে ঝরে পড়ছে। আবার এঁচড়টাকে আমি আবারও এই ফাঁকটাকে আবার ফাঁক করে নিচ্ছি, দিলে কাটতেও সুবিধা হবে। এই যে দেখুন, এরকম করে কেটে এই তার মাথাটা একটু বাদ দিয়ে দেবো, বেশি অংশটা। এটাই কিছু নেই, সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম অনেকটা। তারপরে কি করব, আবারও আমি মাঝখান থাকতে এরকম কেটে নিচ্ছি। এই যে দেখুন, কাটতে আপনাদেরও সুবিধা হবে, দেখবেন এইরকম করে কাটবেন। দিয়ে এই যে মাঝখানের অংশটা, এটাকে আমরা ভোঁতা বলি। এটাকে খাওয়া হয় না, এটাকে বাদ দিতে হয়। আপনাদের যেরকম সুবিধা মতো কাটবেন, এরকম ছোট করেও নিতে পারেন, আবার বড় অবস্থায় দিয়ে ছালটাকে এরকম করে ছুলে নেবেন। এই যে এইরকম করে এঁচড় কাটা হয়। যারা না কাটতে পারেন, দেখবেন ধীরে ধীরে এরকম কাটবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু হাতে আঠা লাগবে, সেইটা সাবধান। একটা শ্লোক আগে বলতো, এঁচড়ের আঠা লাগলে পরে ছাড়ে না। এইরকম করে আমি পিস করে নেব। এই যে দেখুন, বীজটা মোটামুটি একটু পোক্ত হয়েছে, সেই জন্য আমি এরকম পিস করে নিলাম। এটা জলে রেখে দিলাম। কাটতে কাটতে মনে হচ্ছে বেশি কচিও নয়, মাঝামাঝি হয়েছে। সেই জন্য অত্যাধিক কচিগুলোকেও খেতে ভালো লাগে, আর এগুলোকেও ভালো লাগে খেতে। কিন্তু বুঝতে পারিনি, আমি তো ভেবেছিলাম যে একবারে কচি হবে। এটা কচি হলে না, খালি তার এই যে উপরের অংশ আঁশগুলো খালি একটু করে ছুলতে হয়। আমার মারা করতেন। এটা মাঝারি কেন বলছি, এই যা দেখুন, তার বীজটা বেশ পোক্ত হয়ে গেছে। বাইরের থেকে দেখে মনে হচ্ছিল বেশ কচি, কিন্তু কাটতে কাটতে মনে হলো না, বেশ কচি নয়, এটা একটু মাঝারি সাইজের। হ্যাঁ, বীজ হয়ে গেছে, এই যে মোটামুটি বীজ হয়ে গেছে। যাই হোক, এটাও ঝোল ভালো লাগবে খেতে। আমি কিন্তু এঁচড়ে কোনো বাদ দিই না, খালি মাঝের ভোঁতাটা বাদ দিয়ে দিই আর উপরের ছালটা। কাটা শেষ। এবারে চিংড়ি মাছটাকে কাটবো, কিন্তু এটা পুকুর চিংড়ি তো বেশি কাটে মানে বাদ দেবো না, কারণ এর খোলসগুলো ছাড়িয়ে দিলে আর ভেতরে কিছু থাকবে না। এর শুধু এই পাগুলো কাটবো, এই যে কেটে দিলাম। আর এর বেশি কোনো কিছু বাদ যাবে না। আর এই মাথার শুংগুলো একটু কেটে দিচ্ছি, এই। আর এই ল্যাসটা কাটবো, বাস। এর আর কিছু কাটবো না। এর খোলসটা ছাড়িয়ে দিলে তার আর শরীরে কিচ্ছু নেই। এই রকম করে আমি সবগুলো কেটে নেব। আর একটা কেটে নিচ্ছি। প্রথমে তার পাগুলো সব কেটে নিলাম, এই যে তার পাগুলো কেটে নিয়েছি। তারপরে মাথার এই যে শুংগুলো, সেগুলো খালি বাদ দিয়ে দেবো। তারপরে আর ল্যাসটা খালি কেটে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এর খুব মানে কম মাংস পাওয়া যাবে, সেই জন্য আমি খোলসটা ছাড়ালাম না। আমার এই এঁচোড় চিংড়িতে এই মাঝারি চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগে। কুচো চিংড়ি দিয়েও এঁচোড় তরকারি হয়, জানি না কেন আমার এই মাঝারি দিয়ে এঁচোড় চিংড়িটা করলে সবার পাতে এই রকম ধরনের মাঝারি চিংড়ি মাছও পড়বে, আর তারাও বলবে না আমার পাতে এসছে, খাবো এক একটা চিংড়ি মাছ। ঠিক এই ধরনের মাঝারি চিংড়ি বাছাও হয়ে আসছে, আর কয়েকটা আছে, এটাকে বেছে নিলে হয়ে যাবে। বাস, এঁচড়ও কাটা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোও বাছা হয়ে গেছে। এবারে দুটা ছাড়াকে চিংড়ি মাছটাকে ভালো করে ধুতে হবে, এটাকেও ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে, দিয়ে রান্নার কাজে ফিরে যাব। আসছি, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আগের থেকে আমি আলুও ডুমুডুমু করে কেটে রেখেছিলাম। এক এক করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে চিংড়ি মাছে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে এঁচড়েও আমি হলুদ দিয়ে দিচ্ছি, আলুতেও হলুদ দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছে আমি নুনও দিয়ে দিলাম, এঁচড়ে নুন দিয়ে দিচ্ছি, আলুতেও নুন দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ ভালো করে একটু মাখিয়ে নিলাম। তারপর এঁচড়টাকে নুন হলুদে দিয়েছিলাম, সেটাকে আমি একটু নাচিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব এঁচড়ে নুন হলুদটা মাখানো ভালো হয়। এই যে নাচিয়ে 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 এটা থাক। আলুটাকেও আমি সেই রকম নাচিয়ে নাচিয়ে মাখিয়ে নিচ্ছি। বাস, আলুটাও সুন্দর নুন হলুদে মাখানো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজার পরে সেই তেলে আমি এঁচড় আর আলুটাকেও ভেজে নেব।
চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজতে সময় যাবে না, 1 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। একটু হালকা করে ভেজে নেবো খালি। এবারে চিংড়ি মাছগুলো তুলে নিই, ভাজা হয়ে গেছে। এবারে এই তেলেই আমি এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। আর মনে রাখবেন, এঁচোড় ভাজার সময় একটু বেশি করে তেল দিতে হবে। এঁচোড়টা একটু ভালো করে লাল লাল করে ভাজা হলে এঁচোড়ের তরকারিটাও খেতে ভালো লাগে। সেই জন্য একটু বেশি করেও তেল দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজার সময়। তারপরে আমি বললাম না, এঁচোড় ভাজবো, আলু ভাজবো, একটু সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিই। এগুলো তো একটু লাল লাল করে ভাজবো। এখন এঁচোড়টা ভাজা হোক, ততক্ষণ আমি কি করব, শিলটা আমি এনে ফেলে রেখে দিয়েছি, মশলা করতে হবে। সেই মশলাগুলো করে নিই, এটা ভাজা হোক ততক্ষণে। প্রথমে রসুনটা বেটে নেব। রসুনটা দিয়ে দিলাম, রসুনটাকে বেটে নিচ্ছি। আমরা এই চিংড়ি মাছ দিয়ে যখন এঁচোড়টা করি একটু রসুন দিই, আপনারা হয়তো দেন না, কিন্তু আমরা দিই। আর নিরামিষে আমরা কোনোদিন রসুন দিই না। রসুন বাটা হয়ে গেছে, তারপরে আদা বেটে নেব। আদার সঙ্গে আমি অল্প করে একটু গোটা জিরাও নিয়ে নিচ্ছি, একসঙ্গে বেটে নেব। এবারে একটু দেখে নিই এঁচোড়টা কত দূর ভাজা হলো। ভাজা ভাজা হয়ে এসছে, এবারে আমি আলুটাকেও দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। এবারে এঁচোড় আর আলুটাকে একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। এটা এখন একটু ভাজা ভাজা হোক, আর সেই যে আদাটা বাটতে বাটতে রেখে দিয়েছিলাম, সেই আদাটা বাটি তারপরে এসে তুলে নেব। আদাটাও বাটা হয়ে গেছে, আলু আর এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব, ভালোই ভাজা হয়ে গেছে। এবারে কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিলাম। আঁচটা এবারে একটু জ্বালিয়ে দিই। আঁচটা জ্বালিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, আবার সর্ষের তেল দিয়ে দিলাম। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি শুধু অল্প করে দিলাম, কেন একটু রঙের জন্য। এবারে আমি 2টো তেজপাতাও দিয়ে দিলাম, গরম মশলাও ফোড়ন দিয়ে দিলাম, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সবগুলোকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যেরকম ঝোলে মানে লাল লাল করে ভাজা হয়, সেই ধরনেরই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এঁচোড় কিন্তু অনেক রকমের পদ্ধতিতে রান্না হয়, কিন্তু এটা আমি বাড়ির যেরকম ঘরোয়া রান্না হয়, যেরকম ঝোল, আমি সেই রকমই রান্না করছি। আর আপনারা কে কীরকম এঁচোড়ের রান্না খান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে এসছে, আমি এবারে দিয়ে দেবো একটু রসুন বাটা। এবারে দিয়ে দেবো রসুন বাটা, আদা জিরে বাটা। এবারে 3টে টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে 3টেগুলোকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ টমেটোটা না গলে যাচ্ছে আর আদা রসুনের বাটাটা কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ আমি ভাজতেই থাকবো। আমি এবারে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। নুনটা এখন কেন দিলাম, যাতে টমেটোটাও গলে যায় আর পেঁয়াজগুলো সব ভালোভাবে ভাজা হয়। মশলা ভাজার সময় যদি একটু লেগেও যায়, তাহলে প্রয়োজন মতো একটু অল্প করে জল দেবেন, কোনো অসুবিধা হবে না। আমিও একটু জল দিয়ে দিচ্ছি, দিলে মশলা ভাজাটা একটু ভালো হবে। অল্প করে একটু জল দিয়ে দিলাম। তারপরে আবারও সেই রকম আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাকে মশলার সঙ্গে ভালো করে আমি একটু ভেজে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও কি সুন্দর উপরে ছেড়ে এসছে। এবারে আমি কি করব, সব যে ভেজে রেখেছিলাম আলু, এঁচোড়, এদিকে চিংড়ি মাছ, সব একসঙ্গেই দিয়ে দেবো। এবারে কি করব, সবগুলোকে নিয়ে ভালো করে কষবো, 5 থেকে 6 মিনিট কষতে থাকবো। মশলা, এঁচোড়, আলু, চিংড়ি মাছ এতক্ষণ থাকতে যা গন্ধটা বেরাচ্ছে, আমাদের এইদিকে প্রায় এই রকমই ঝোলটা বেশি হয়। এটা হচ্ছে গাছ পাঁঠা, সেই কচি পাঁঠার মতো ঝোলটা বানাতে হবে। আর আমাদের এদিকেও সেই রকমই ঝোলটা বানায়। এঁচোড় অনেক হলে এঁচোড়ও খেলো কাঁচা অবস্থায়, আবার পাকার সময় কাঁঠালও খেলো। 5-7 মিনিট কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব গরম জল। ঈষৎ উষ্ণ জলটা আমি দিয়ে দিলাম, কারণ এটা দিয়ে দিলাম কেন, তাড়াতাড়ি ফুটটা চলে আসবে। এবারে জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। মশলাটাও ভালো কষানো হয়ে গেছে, বেশিক্ষণ সময় যাবে না, 2-1বার ফুটটা এলেই নামিয়ে নেব। এখন ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি, মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসলেই নামিয়ে নেব। এগুলো এবারে গুছাতে যাই। এবারে হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। দেখুন কালারটা দেখুন কি সুন্দর, আর গন্ধটাও কি সুন্দর বেরাচ্ছে। এবারে নামানোর সময় আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, সব যাতে গরম মশলাটা সব জায়গায় চলে যায়। এবারে গ্যাসটা বন্ধ করলাম, ঢাকাটা দিয়ে দিলাম। এবারে বাবুকেও ডেকে দিই, বাবু রে, এঁচোড় চিংড়ি হয়ে গেছে, খাবি চলাই।
ভাতটা বেড়ে নিয়ে চলে আসি, তাকে ডেকে দিলাম, এই নে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। গন্ধটা তো অনেক দূর যাচ্ছে, অনেকটা সেই দূর, জন্য এবং আমি- অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। দেখ কালারটা দেখ। ব্যাপক হয়েছে তো। আগে একটা এঁচড় দাও, আচ্ছা নে এঁচড়টা রাখো। নে, একটা আলু দাও, এই নে তো চিংড়ি মাছ নে। সাবধানে। হ্যাঁ। এবারে ঝোল দাও। হ্যাঁ এবারে ঝোল নে। ওয়াও, দেখতে সুন্দর হয়েছে। এবার ভাঙি ভাতটা। হ্যাঁ খা। ঝোলের সাথে ভাতটা মাখলাম, আলুটা ভাঙলাম, সেদ্ধ হয়েছে নাকি দেখাচ্ছি। জাস্ট ছুঁয়ে নিতেই গলে গেল। আলুটা মাখলাম, চিংড়িটা এখানে রাখলাম, আর এঁচড়টা এবার ভাঙি, গলে গেল। এই বীজটা আমি ভাতের সাথে মাখাই, আর চিংড়ি মাছটা এবার ভাঙি। চিংড়ি মাছটা জাস্ট নিয়ে ভেঙে গেল। সবগুলো একসাথে মাখিয়ে গড়াশটা পাকিয়ে, অসাধারণ। আর একবার খাবো আমি। এইগুলা তো ঠাকমা টাকমা আগে এইরকমই বেশি ঝোল করতো বাড়িতে। হ্যাঁ সেই স্বাদের গন্ধ, বাড়ির মতো ঝোল, অসাধারণ। এই দেখুন কাঁঠালে কত বড় একটা বীজ, এই বীজটাই ভালো লাগে। মার আবার এই বীজটা ভালো লাগে না খেতে। হ্যাঁ, আমার আরো কচি হলে ভালো লাগতো, তাও খাই। এই বীজের একটা স্বাদ আলাদা, হ্যাঁ সুন্দর হচ্ছে। মশলাটা খুব সুন্দর ঢুকেছে। সে তো হবে। হ্যাঁ। সব রকম মশলা ভালো করে কষিয়ে আমি রান্না করলাম, আগে এগুলো ভেজে নিলাম। ও এঁচড় আজকে ভেজেছো? হ্যাঁ আমি কিন্তু তুমি এঁচড় তো ভেজে- প্রায় আমি সেদ্ধ করে। আগে প্রায় একবার একটু হালকা গরম জলে একটু সেদ্ধ করে ভাপিয়ে নিতাম। আজকে আমি বললাম না, একটু তেলে ভেজে নি, ইয়ে হয়ে আসছিল, মানে কচি একেবারে না, একটু কচি হলে না একটু ভাপিয়ে নিতে হয়। নাও মা, তোমাকে একটু চিংড়ি মাছ দিব দে। মাখিয়ে। এ নাও। দারুণ, ঝালটালও খুব সুন্দর হয়েছে। সব পরিমাণ ঠিক আছে। আলু টালুও সুন্দর সেদ্ধ হয়েছে। আর সেই চিংড়ি মাছের খোলসও যে আছে, কোনো অসুবিধা নেই, সেগুলো আরও চিবিয়ে খাও। আমি খেয়ে নিই। চিংড়ি মাছের খোলস ছাড়িয়েও দিতে পারেন, হ্যাঁ। আর কুচো চিংড়িতেও করতে পারেন। এরকম একবার করে খাবেন আমাদের ঘরোয়া পদ্ধতিতে। এইরকম আমাদের বেশি শ্বশুর ঘরে বেশি হতো। মাথাটাই ঘি আছে ভালোই। মাঝারি মাছ হলো তো কি হলো, সব কিছু নিদা না। দারুণ। আর একটু ঝোল টোল দিই। না, অবশ্যই বানান, দেখুন খুব ভালো লাগবে। এইরকম একটা তরকারি হলে সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছটাও মা এমন ভাবে ব্যবহার করে যাতে আর একটা তরকারি হলে ভাত হলে খাওয়া ভাত হয়ে যাবে। খাওয়া হয়ে যায়। কি অসাধারণ হয়েছে। আপনারা কেমন ভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এরকম ভাবে বানান সেটাও জানাবেন। আবার যদি না বানান অবশ্যই বানিয়ে এইরকম দেখবেন। বানিয়ে দেখবেন। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো মানের আর- খাবার খাবেন এই গরমে জমিয়ে এঁচড় গরমে। চিংড়ি। কারণ এখন যা এঁচড় খাবার খেয়ে নিন, কিছুদিন আর পর পেকে কিছু যাবে। পেকে যাবে। হ্যাঁ খান আর ভালোবেসে বলুন দারুণ।